এটি একটা কোনো হত্যা নয়, এটি শত শত হত্যা, দীর্ঘ সময় ধরে হত্যা, একই প্যাটার্নে হত্যা, গুলি করে হত্যা করা হয়েছে। এটা একটা প্যাটার্ন। এই অপরাধের বিচার কি একটা নর্মাল কোর্টে করা পসিবল না। এই যে দেখা মাত্র গুলি নির্দেশ দেওয়া হয়েছে, কোথায় সিদ্ধান্ত হলো, কাদের কি ইস্যু করলো? আমাদের যে ফৌজদারি আইন আছে তার মূল আইনটা হলো দণ্ডবিধি। দণ্ডবিধিতে মানবতা বিরোধী অপরাধ বলতে কোনো অপরাধের কনসেপ্ট নাই, ধারণা নাই। এবং স্পেশাল যে আইনগুলো আছে, নারী শিশু নির্যাতন দমন আইন থেকে শুরু করে বাকি যে আইনগুলো আছে, সেখানেও ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ বলতে সুনির্দিষ্ট কোনো অপরাধ নাই। কিন্তু 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 1973 সালের দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেখানে যে কয়টা অপরাধ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপরাধের নাম হলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এখন একটা প্রশ্ন, এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ কখন সংঘটিত হয়, কাকে বলা হয়, কোন সার্কামস্টেন্সে এটা সংঘটিত হতে হয়? এই ব্যাপারে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালগুলা, বিশেষ করে রুয়ান্ডা ট্রাইব্যুনাল, ইউগোস্লাভিয়া ট্রাইব্যুনাল, সিয়েরা লিওনের ট্রাইব্যুনাল, সব জায়গায় একটা জুরিসপ্রুডেন্স ডেভেলপ করেছে যে মানবতা বিরোধী অপরাধ হতে গেলে একটা ঘটনা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক হতে হবে, ব্যাপক বিস্তৃত এবং পদ্ধতিগতভাবে এটা হচ্ছে, এটা দেখাইতে হবে। এবং সেইটার সঙ্গে এইটা দেখানোর পরে যদি দেখানো যায় যে এখানে মার্ডার হয়েছে, কিংবা এখানে টর্চার হয়েছে, কিংবা এখানে অ্যাবডাকশন হয়েছে, অপহরণ হয়েছে, ডিজাইন করে হয়েছে, একটা ঘটনা নয় শত শত ঘটনা হয়েছে, হত্যা হয়েছে একটা নয় শত শত হত্যা হয়েছে, সিস্টেমেটিক ভাবে হয়েছে, আর ল এনফোর্সমেন্ট এজেন্সিরা করেছে, পুলিশ করেছে, রাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে, পোশাক পরিহিত অবস্থায় করেছে, পুলিশ করেছে, র্যাব করেছে, বিজিবি করেছে, কোনো পলিটিক্যাল পার্টির লোকেরা করেছে, এবং এটা সারা দেশ জুড়ে হয়েছে। এই শর্তগুলি ফুলফিল করলে বাংলাদেশের এখন যে আইন আছে, দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এইটার 3 নম্বর ধারা, এটি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসেবে চিহ্নিত একটি অপরাধ হতে পারে। তখন দেখাইতে হবে কি, যে এটি একটা কোনো হত্যা নয়, এটি শত শত হত্যা, দীর্ঘ সময় ধরে হত্যা, একই প্যাটার্নে হত্যা। যেমন বাংলাদেশে কি হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, এটা একটা প্যাটার্ন। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এটা আরেকটা প্যাটার্ন। সম্মুখ সমরে গুলি করা হয়েছে, পরা অবস্থায়, পোশাক পরা অবস্থায়, এবং অফিসিয়াল আর্মস ব্যবহার করা হয়েছে, সেটা একটা প্যাটার্ন। যে হত্যাগুলো আমরা দেখি, মার্ডারগুলো দেখি, পত্রপত্রিকার রিপোর্ট আসতেছে, কিংবা হাসপাতালে যে পোস্টমর্টম রিপোর্ট আসতেছে, অলমোস্ট 80-90% হত্যা হয়েছে গুলির মাধ্যমে, অস্ত্রের গুলির মাধ্যমে। কোথাও কোথাও মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করা হয়েছে, টার্গেটকৃত বুলেট ব্যবহার করা হয়েছে। ফলে আমার বিবেচনায় এই ঘটনাটি ওয়াইড স্প্রেড হয়েছে এবং সিস্টেমেটিক ওয়েতে হয়েছে, এবং হাজার হাজার ঘটনা ঘটেছে, ইনজুরি হয়েছে, এবং কয়েক বছর থেকে অপহরণ হয়েছে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, গুম এবং খুন হয়েছে। এই টোটাল জিনিসটাকে একসাথে সাজালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের 3 ধারার উপধারা 2 এর অধীন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আকারে এটাকে সংজ্ঞায়িত করা যায়। এবং এই মানবতা বিরোধী অপরাধের যে কয়েকটা সাব ক্যাটাগরি আসে, তার মধ্যে একটা হলো মার্ডার, একটা হলো টর্চার, একটা হলো অ্যাবডাকশন, একটা হলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এই 3-4টা এখানে পাওয়া যাবে। আরো ক্রাইটেরিয়া আছে, কিন্তু বাকিগুলো এখানে ফুলফিল হবে না। ফলে টেক্সট বুক ডেফিনেশনের মধ্যে যদি ফেলতে হয় যে অপরাধটা কি, এটাকে কোন আইনে অপরাধ বলা হবে, তাহলে মানবতা বিরোধী অপরাধ এজ এন মার্ডার, এজ এন অ্যাবডাকশন, এজ এন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এজ এ টর্চার ইজ এন অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন। এখন প্রশ্ন হলো, যদি এই বিচার করতে হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনেই এই বিচার করা যাবে। অপরাধটা সংজ্ঞায়িত আছে, এবং এই আইনের শুরুতে বলা আছে এই আইন কার্যকর হওয়ার আগে কিংবা পরে যত ঘটনা ঘটবে। তাহলে আইন কার্যকর হয়েছে 73-তে, এখনকার ঘটনাও এই আইনের অধীনে ফেলানো সম্ভব। যেমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে, যিনি সরাসরি শুট করেন নাই, গুলি করেন নাই, নির্দেশ দিয়েছেন, কিংবা দূর থেকে বসে মনিটর করেছেন, কিংবা কমান্ড দিয়েছেন,
তাকেও এই আইনের অধীনে আনা যাবে। সেই ক্ষেত্রে এই আইনের 4 নম্বর ধারার 2 নম্বর উপধারায় স্পেসিফিক আছে যে ফিল্ডে যদি কেউ অংশগ্রহণ করে থাকে তাহলে তার সাজা কি হবে, এটা 4-এ রেখে আছে। আর 4-এর 2-এ আছে ফিল্ডে অংশগ্রহণ করে নাই, কিন্তু কি করেছে, কমান্ড করেছে, সুপিরিয়র অফিসার ছিলেন। এই সুপিরিয়র অফিসার থেকে তিনি কি করেছেন, অর্ডার দিয়েছেন অথবা পারমিট করেছেন, অথবা তিনি কি করেছেন, পার্টিসিপেট সরাসরি না করলেও মৌন সম্মতি দিয়েছেন। তখন তারাও এই আইনের অধীনে অপরাধের সংজ্ঞার মধ্যে পড়বে। যেমন পুলিশের আইজিপি, পুলিশের আইজিপি ফিল্ড লেভেলে যে পুলিশ অফিসার গুলি করেছেন তাকে আদেশ দিল কে? এটা যদি লিঙ্কটা খুঁজতে হয় তাহলে যেতে যেতে ডিএমপি কমিশনার, তার উপরে যেতে যেতে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার উপর যেতে যেতে মিনিস্ট্রি অফ হোম। এটা পসিবল লিঙ্ক করা এই আইনের মধ্যে। তখন কমান্ড, কন্ট্রোল, সুপিরিয়র অফিসার্স, সুপিরিয়র কমান্ড, এগুলো হবে এই আইনের গুরুত্বপূর্ণ বিষয়। তবেই এই আইনের মধ্যে বিচারটা, এই অপরাধের বিচারটা সঠিকভাবে সম্পন্ন করার উদ্যোগ হবে। এটা না করে যদি এক একটা মার্ডার এক একজন এক এক জায়গায় এক একটা মামলা করতে থাকে তাহলে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মতো যে ভয়ানক আন্তর্জাতিক ক্রাইম সেটা কিন্তু অ্যাড্রেস করা হবে না। সেটি হয়ে যাবে একটা সামান্য মার্ডারের বিচারের মতো। সম্ভবত সেটি যদি করা হয় তাহলে বর্তমান এই ভয়ানক অপরাধকে সঠিকভাবে আইনগত দিক থেকে ডিল করা হবে না, বরং ভুল পথে অগ্রসর হবে। এই যে কমান্ড, এই যে হাইয়েস্ট কমান্ড, যে সোর্স কি, একজন রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান, তার কমান্ড দেওয়ার কতগুলো মেকানিজম আছে। যদি এই মেকানিজমগুলো কোর্টে এভিডেন্স আকারে আসে তাহলে অবশ্যই সর্বোচ্চ কমান্ডে যিনি থাকবেন তিনিও এই অপরাধে লায়াবল হতে পারেন। এবং এটিই হলো কমান্ড রেসপন্সিবিলিটির মূল কথা। অর্থাৎ তিনি ফিল্ডে নাই কিন্তু কমান্ডিং পজিশনে ছিলেন, অথবা তিনি বিরত রাখেন নাই। এমনও ডিসিশন আছে আন্তর্জাতিকভাবে যে তিনি করতে বলেন নাই কিন্তু তার অধীনস্থ লোককে তিনি বিরত রাখেন নাই। বিরত না রাখাটাও একটা অপরাধ হবে তখন। সেই ক্ষেত্রে যথাযোগ্য অফিসিয়াল কমিউনিকেশন, অর্ডার গিভিং সিস্টেম এবং যারা এখানে পার্টিসিপেট করেছেন তারা যদি সাক্ষী হয়, তারা যদি বলে যে আমি এই কাজ করেছি কারণ আমাকে অমুক অর্ডার দিয়েছে, অমুক মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে, তখন সেগুলো আদালতে এভিডেন্স আকারে উপস্থাপন করা যাবে। সেই ক্ষেত্রে হায়েস্ট ব্যক্তি পর্যন্ত রেসপন্সিবল হবে। এই যে দেখামাত্রগুলি নির্দেশ দেওয়া হয়েছে, দেখতে হবে ওনার এই কথাটার এভিডেন্স আমরা ভিডিওতে দেখতে পাবো। এরপরও আমরা দেখতে পাবো অফিসিয়াল কমিউনিকেশনে এই অর্ডারটা দেওয়া হয়েছে কিনা। তাহলে অফিসিয়াল কমিউনিকেশনটা কে ইস্যু করলো, কোথায় সিদ্ধান্ত হলো, কাদের কি ইস্যু করলো, এরপরে এক্সিকিউশনটা কি করে হলো। তখন সিস্টেম অনুযায়ী এই আইনের অধীনে কমান্ড রেসপন্সিবিলিটির পার্ট হিসেবে এভরিবডি উইল বি হেল্ড রেসপন্সিবল। এটাই হলো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি অন্য অন্য অপরাধের ধরনের চেয়ে আলাদাভাবে ডিফাইন করার এটি একটি আইনগত বিধান। আমি মনে করি বর্তমানে এই আইনটি যেভাবে আছে এইভাবে বিচার যদি করা হয়, যার বিচারই করা হোক না কেন, এটি দেশে এবং আন্তর্জাতিকভাবে অনেক সমালোচনার সম্মুখীন হবে। কারণ এই আইনের মধ্যে কয়েকটি ফান্ডামেন্টাল বা মৌলিক গলদ রয়েছে। এই গলদগুলো সংশোধন করা প্রয়োজন। আপনি যাকেই বিচার করবেন, যে অপরাধী একজন করুক না কেন, আসামির যে অধিকার এগুলো তাকে দিতে হবে। এবং আসামির অধিকার নিশ্চিত না করে আপনি হাত পা বেঁধে যদি বিচার করেন তাহলে এই বিচার গ্রহণযোগ্য হবে না। না দেশে গ্রহণযোগ্য হবে, না দেশের বাইরে গ্রহণযোগ্য হবে। যেমন এই আইনে একটি বিধান আছে যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না এই ট্রাইব্যুনালের আইনে। সাক্ষ্য আইন যদি প্রযোজ্য না হয় তাহলে সাক্ষী প্রমাণ কি করে হবে, জেরা কি করে করবে, যে সাক্ষীকে রাষ্ট্রপক্ষ হাজির করবে তাকে ক্রস এক্সামিনেশন কি করে করবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোন ভিডিওটা অ্যাকসেপ্ট করা যাবে কোন ভিডিওটা অ্যাকসেপ্ট করা যাবে না, কোন হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনটা অ্যাকসেপ্ট করা যাবে কোনটা করা যাবে না, এই যে রুলস রেগুলেশনস এগুলো সব কিছুই সাক্ষ্য আইনের সাবজেক্ট ম্যাটার। সাক্ষ্য আইনকে বাদ দিয়ে নিজেদের মতো করে যদি কেউ এখানে সাক্ষ্যের রুলস তৈরি করে বা বিধি তৈরি করে আগে যেটা করা হয়েছে, এটা তো গ্রহণযোগ্য হবে না। যেমন এই আইনে একটি বিধান আছে যে একজন ব্যক্তি যদি পুলিশের কাছে একটি স্টেটমেন্ট দেয়, পরবর্তীতে সে আদালতে না আসে, তাহলে পুলিশের কাছে স্টেটমেন্টটাই আদালতে সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এটা পৃথিবীর কোনো স্ট্যান্ডার্ডে
কোনো অ্যাকসেপ্টেবল মেকানিজম না। এই অ্যাকসেপ্টেবল মেকানিজম যেটা সে পুলিশের কাছে বলবে, এটাই তাকে এসে আদালতে বলতে হবে। যা সে আদালতে বলবে, আসামি পক্ষ থেকে ক্রস এক্সামিনেশন করার সুযোগ পাইতে হবে, তারপরেই তার সাক্ষ্যটা গ্রহণ করতে হবে। এখন অতীতে কি করা হয়েছে, সাইদি সাহেবের ক্ষেত্রে কি করা হয়েছে, 19 নম্বর ধারা ব্যবহার করে যে সমস্ত সাক্ষী আদালতে আসে নাই তাদের সাক্ষ্য পুলিশের কাছে যেটা দেওয়া হয়েছে, এটা আদালত অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। ফলে এটা হাস্যকর বিচার হয়ে গেছে, কারণ সাক্ষী তো আদালতে আসে নাই, তাকে তো ক্রস করা হয়নি, তাকে তো অপরপক্ষ ক্রস করে সুযোগ করতে পারে নাই যে সে সত্য না মিথ্যা এটা টেস্ট করতে পারে নাই। সুতরাং এইখানে এই বিধানও পরিবর্তন করাটা জরুরি। সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টস রুলস অফ এভিডেন্সেস আছে। এই রুলস অফ এভিডেন্সের যত অপরচুনিটি আছে সবগুলো এখানে প্রযোজ্য করে দেওয়া উচিত, যেন স্বাধীনভাবে একজন ব্যক্তি এভিডেন্স উপস্থাপনের ক্ষেত্রে আসামির সকল অধিকার নিশ্চিত করা হয়। আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এটি আন্তর্জাতিকভাবে এখানে একটা রুলস অফ এভিডেন্সের মধ্যে আছে যে কি প্রযোজ্য হবে, রিপোর্টস এভিডেন্স হবে কি, পত্রিকার রিপোর্ট, ফটোগ্রাফস এবং নিউজ পেপার রিপোর্ট, পিরিয়ডিক্যালস রিপোর্ট এবং ম্যাগাজিন, ফিল্ম, এগুলোকে বলছে এখানে এভিডেন্স আকারে হবে। কিন্তু এটা তো এভিডেন্সের সার্বজনীন বিধান নয়। এভিডেন্সের সার্বজনীন বিধান হতে গেলে একটা বর্তমানে ডিজিটাল এভিডেন্সের বিধান চালু হয়েছে। একটা ভিডিও ডকুমেন্ট যদি এভিডেন্স হতে হয় তাহলে ভিডিওটা কোন সোর্স থেকে পাওয়া গেছে এটা আগে বলতে হবে, আদালতের সামনে উপস্থাপন করতে হবে। ওই ভিডিওর ভিতরের কন্টেন্ট সম্পর্কে আসামিকে ক্রস এক্সামিনেশন করতে দিতে হবে এবং এটা এক্সপার্ট উইটনেসের কাছে পাঠাইতে হবে, তারপরে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে। এই যে বিধানগুলো, এই বিধানগুলো এখানে আনয়ন করা প্রয়োজন। না হয় একজন একটা অনলাইন পত্রিকায় একটা রিপোর্ট ছাপছে, এটাকে তো এভিডেন্স আকারে গ্রহণ করা যাবে না, তাহলে তো এভিডেন্সের স্ট্যান্ডার্ড থাকবে না। পৃথিবীর কোথাও তো এটা গ্রহণ করা হয় না। একইভাবে ট্যাপ রেকর্ডিং, তো ট্যাপ রেকর্ডিং তো সোর্স ডিসক্লোজ করতে হবে। সোর্স ডিসক্লোজ না করে এটাকেও এভিডেন্স আকারে নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। বিভিন্ন ইন্টারন্যাশনাল রিপোর্ট যেগুলো তৈরি হয়, এখানে বলা হচ্ছে যে কিছু রিপোর্ট যখন তৈরি হবে সেগুলো কি, রিপোর্টস ইউনাইটেড নেশনস অ্যান্ড সাবসিডিয়ারি এজেন্সিজ আর আদার ইন্টারন্যাশনাল এজেন্সির যে তৈরি করা কোনো রিপোর্ট, সেগুলো এই আদালতে, আগের আদালতে রুলস অফ এভিডেন্স আকারে সাবমিট করা যেত। কিন্তু এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। কেউ যদি রিপোর্ট তৈরি করে থাকে, এটা নিজে তো এভিডেন্স হবে না। রিপোর্টের ভিতরের তথ্যগুলো যদি এভিডেন্স আকারে আসে, তাহলে যিনি রিপোর্ট প্রিপেয়ার করছেন, যিনি রিপোর্ট, তাকে তো ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হবে, তাকে ডাকতে হবে। কিভাবে সে রিপোর্ট তৈরি করলো, কি ক্রেডেনশিয়ালস আছে তার, এই অপরচুনিটিগুলো এখানে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। প্লাস আরেকটি কথা খুব ইম্পর্টেন্ট, বিদেশি আইনজীবী আনা যাবে না। আনতে গেলে এখানকার বার কাউন্সিলের পারমিশন লাগবে। এটিও গ্রহণযোগ্য না। কেউ যদি বিদেশ থেকে আইনজীবী আনতে চায়, সে আনার সুযোগ থাকা উচিত, আনবে সে। আপনারা দেখেছেন অতীতে যে বিচার হয়েছে, বিদেশি আইনজীবীদেরকে আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের বার কাউন্সিল সেটা অ্যালাউ করে নাই। তাতে কি হয়েছে, ক্রিটিসিজম হয়েছে। পৃথিবীর সব জায়গায় এই ক্রিটিসিজম হয়েছে যে ইন্টারন্যাশনাল লয়ার যারা এক্সপার্ট ইন ইন্টারন্যাশনাল ক্রাইমস, সেটা বাংলাদেশের কোথা থেকে পাবে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে লয়ার আছেন, যারা পৃথিবীর সব জুরিসডিকশনে গিয়ে মামলা পরিচালনা করতে পারেন ডোমেস্টিক ট্রাইব্যুনালে, তা যদি হয়ে থাকে তাহলে এখানে কেন পারবে না? এই অপরচুনিটি আসামিকে দিতে তো আমাদের আপত্তি থাকার কথা নয়। আগে দেওয়া হয়নি দেখেই বিতর্ক হয়েছে, দিলে বিতর্ক কম হতো। আরেকটি কনসার্ন এখানে রেজ করেছে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ডেথ পেনাল্টি। এই বিষয়টা পৃথিবী দুই ভাগে বিভক্ত। এক ভাগ মনে করে ডেথ পেনাল্টি থাকা উচিত, আর এক ভাগ মনে করে ডেথ পেনাল্টি থাকা উচিত না। যে সমস্ত দেশ মনে করে যে ডেথ পেনাল্টি থাকা উচিত, সেই সমস্ত দেশে ডেথ পেনাল্টি আছে। ইভেন স্বয়ং আমেরিকার 26টি রাষ্ট্রে এখনও ডেথ পেনাল্টি আছে 50টির মধ্যে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এখন ডেথ পেনাল্টি ইন্ট্রোডিউস করা হয়েছে। আমাদের আইনে, দণ্ডবিধিতে, অন্যান্য আইনে ডেথ পেনাল্টি আছে। সুতরাং এটা সমালোচনা করেও কোনো ফায়দা হবে না, আমাদের অন্য আইনে তো ডেথ পেনাল্টি আছে। সুতরাং এই আইনেও ডেথ পেনাল্টি থাকতে পারে, যদি না একবারে অ্যাবলিশ না হয়ে যায়। এটা তো বলা যাবে না যে এই আইনে ডেথ পেনাল্টি থাকবে না কিন্তু ওই আইনে ডেথ পেনাল্টি থাকবে, তাহলে এটা আবার ডিসক্রিমিনেশন হবে। মোটা দাগে এই বিষয়গুলো করার পর, আইনের এই সংশোধনগুলো আনার পর আরেকটা জিনিস এনশিওর করতে হবে, ইফিশিয়েন্ট ইনভেস্টিগেশন এজেন্সি যেন সঠিক এভিডেন্স আদালতে উপস্থাপন করতে পারে। কোয়ালিফাইড প্রসিকিউটরস যারা আইনের সীমা পরিসীমার ভিতরে এই ডিসকাশনগুলো করতে পারে। অতীতে আমরা দেখেছি এগুলোতে অনেক ঘাটতি ছিল। একই সাথে
এই বিচারটা এখানে করলে আমার বিবেচনায় লাইভ সম্প্রচার করা উচিত, যেন পৃথিবীর সব মানুষ এর ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি দেখতে পারে। এবং অতীতে এই জিনিসগুলো আমরা বলেছিলাম তাদেরকে, তারা কিন্তু ভ্রুক্ষেপ করেনি। ফলে রেপ আসছিল বাংলাদেশে, ইউনাইটেড স্টেটসের বিশেষ প্রতিনিধি আসছিল, স্টিফেন জে রেপ, এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যারা কাজ করে, যারা আইসিসিতে কাজ করে, টবি কি ক্যাডম্যান, জন কে ক্যামেক, এরা সারা দুনিয়াতে এই ইন্টারন্যাশনাল ক্রাইমসের ট্রায়ালের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, কিন্তু তাদেরকে কিন্তু এখানে এন্ট্রি দেওয়া হয়নি। এবং এইগুলো যদি আইসিসিতে বিচার হয়, আপনারা দেখতে পাবেন এটা লাইভ সম্প্রচার করা হয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে লাইভ সম্প্রচার করা হয়, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেও লাইভ সম্প্রচার করা হয়। এইখানে যদি এই ধরনের একটা বিচার করতেই হয়, তাহলে সব জড়তার ঊর্ধ্বে উঠে সত্যিকারের বিচার এখানে করলে আমার ধারণা যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে সেটার প্রতি জাস্টিস হবে। হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে, এভরিবডি নোজ। হাজার হাজার মানুষ পঙ্গু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, এভরিবডি নোজ। এই অপরাধের বিচার কি একটা নর্মাল কোর্টে করা পসিবল না। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যা আছে এভাবে করা পসিবল, তাও পসিবল না। কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের এই স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক করে যদি করা হয়, তাহলে এই বিচার দেশে বিদেশে শত বছর ধরে একটি এক্সাম্পল আকারে উপস্থাপন করা পসিবল। কিন্তু তাড়াহুড়া করে অথবা আইনের স্ট্যান্ডার্ড ঠিক না করে এই বিচার যদি শুরু করা হয় কিংবা কন্টিনিউ করা হয়, আমার বিবেচনায় এক সময় মারাত্মক ক্রিটিসিজমের সম্মুখীন হতে হবে। একটা সত্য ঘটনা, একটা প্রকৃত অপরাধ সিস্টেমগত কারণে পার পেয়ে যেতে পারে। সেই জন্য সিস্টেমেটিক ডেভেলপমেন্ট ইজ এ নেসেসারি প্রিকন্ডিশনস। উইদাউট দ্যাট ফুলফিলিং দ্যাট প্রিকন্ডিশনস এই ধরনের বিচার হুইমজিক্যালি শুরু করতে পারে, অথবা কিছু দূর গিয়ে যদি এই বিচার কন্টিনিউ করা না যায়, কমপ্লিট করা না যায়, তাহলে এই যে মানুষ রক্ত দিল, এই যে ছাত্ররা স্যাক্রিফাইস করলো, তাদের এই স্যাক্রিফাইসের প্রতি অসম্মান প্রকাশ করা হবে, অশ্রদ্ধা করা হবে। এই জন্যই প্রয়োজন সঠিকভাবে সঠিক বিচার করা, অপরাধীরা যেন পার না পেয়ে যায় এটারও ব্যবস্থা করা, আবার অপরাধী যাদেরকে করা হবে, আসামি করা হবে, তাদের অধিকার যেন নিশ্চিত হয় সেটারও ব্যবস্থা করা। এটাই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, এটাই বিচার, এইটাই রিলিজিয়নের বিচার, এইটাই আইনের বিচার, এটাই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের বিচার। বিচার এমন হতে হবে যে বিচারের ট্রান্সপারেন্সির ক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে যায়, তবুও সেই ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে, এবং এটা করলে বিচারটা গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্টেবল হবে।